আমরা এখানে যে থার্মোডাইনামিক্স এর থার্ম এই শব্দটা দ্বারা আসলে হিট বুঝি। এখন আমরা বলতে চাচ্ছি যে থার্মোডাইনামিক সিস্টেম বলতে আমরা আসলে কি বুঝি, ঠিক আছে? আমরা বুঝি দ্য টার্ম thermodynamic system, as used in thermodynamics, refers to a certain portion of the universe within some closed surface called the boundary of the system. তার মানে বলতেছে যে তোমার হচ্ছে একটা পার্টিকুলার একটা বাউন্ডারির ভিতরে যে সিস্টেমটা থাকে বা যে এনভায়রনমেন্টটা থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। যেখানে হতে পারে এরকম যে আরেকটু আমরা পড়ি তারপরে আমরা ডিটেলস বলছি। এনি সিস্টেম হুইচ ক্যান, এটা ক্যান আর কি, এটা রাইটিং মিস্টেক হয়েছে। সো হুইচ ক্যান ইন্টারচেঞ্জ এনার্জি অর পার্টিকেল উইথ এ গিভেন সিস্টেম আর কল্ড সারাউন্ডিংস অফ দ্য সিস্টেম। আমরা ধরে নিলাম যে এটা একটা হচ্ছে মনে করো সিলিন্ডার আর কি, অথবা পাত্র, অথবা গ্যাস চেম্বার, যেটাই বলি আমরা আর কি। তো যে যদি এটা একটা পার্টিকুলার শেপ হয় তাহলে এটার চারিদিকে তো বাউন্ডারি আছে, তাই না? আমরা দেখতেছি যে এটা এগুলোকে আমরা উই মে কল ইট অ্যাজ বাউন্ডারি, তাই না? এটা আমরা এগুলোকে আমরা বাউন্ডারি বলতে পারি। তাহলে এই চারিদিকের বাউন্ডারি দিয়ে আবদ্ধ যে জায়গাটা, এটাকে আমরা থার্মোডাইনামিক সিস্টেম বলতেছি, প্রোভাইডেড দ্যাট সেখানে মানে থার্মোডাইনামিক্স এক্সপেরিমেন্ট করার মতো কোনো কিছু উপস্থিত, ফর এক্সাম্পল গ্যাস অথবা অন্য কিছু। তাহলে এখন বলছে যে এর চারিদিকে যে অবস্থা থাকে, অর্থাৎ যেটার সাথে থার্মোডাইনামিক সিস্টেম এনার্জি ট্রান্সফার করতে পারে। যেমন মনে করে আমি বলতেছি যে চারিদিকে হচ্ছে পরিবেশ, ইনভায়রনমেন্ট আছে, ঠিক আছে? তাতে কি আছে? হিট আছে, বাতাস আছে, অক্সিজেন আছে, সবকিছু আছে, তাই না? সো সাপোজ আমরা ধরে নিই যে আমাদের এই চেম্বারের ভিতরে যে গ্যাস আছে, ঠিক আছে, আমরা ধরে নিলাম যে তার মনে করো যে ইয়ে তার হচ্ছে টেম্পারেচার হচ্ছে সাপোজ মনে করো যে 20 ডিগ্রি সেলসিয়াস, আর বাইরে পরিবেশের তাপমাত্রা সাপোজ ধরো হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন যদি এইটাকে তুমি পরিবেশে রেখে দাও, তাহলে ন্যাচারালি কি হবে যে বাইরে থেকে কিছু তাপমাত্রা ভিতরের দিকে চলে আসবে, অর্থাৎ ভিতরে যে সমস্ত বস্তু আছে তার তাপমাত্রা কি হবে? বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। তাহলে এই ধরনের ঘটনার জন্য আমরা ওই বাইরের অবস্থাটাকে বলছি ভিতরের অবস্থার সাপেক্ষে সারাউন্ডিংস। অথবা উল্টাও হতে পারে, দেখা গেলো যে ভিতরে তাপমাত্রা বেশি বাইরে কম, সেক্ষেত্রে ভিতর থেকে বাইরে যাচ্ছে। মানে মূল কথা হলো ইন্টারচেঞ্জ অফ এনার্জি হবে, ঠিক আছে? এনার্জি ইন্টারচেঞ্জ করতে হবে। এনার্জি ইন্টারচেঞ্জ করা মানে এনার্জি দিতেও পারবে, এনার্জি নিতেও পারবে। তাহলে এইরকম যে ব্যাপারটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম, এবং তার চারিদিকের ব্যাপারটাকে আমরা বলছি হচ্ছে সারাউন্ডিংস। এখন আসো কয়েকটা বিশেষ বিশেষ সিস্টেমের আমরা সাথে পরিচিত হই। সবগুলোই থার্মোডাইনামিক সিস্টেম, কিন্তু এটা মানে স্পেশাল কিছু আর কি, ঠিক আছে? যেমন মনে করো বলা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। তাহলে আইসোলেটেড এর বাংলা যদি আমরা বলি তাহলে আমরা বলতেছি যে বিচ্ছিন্ন সিস্টেম বা একাকী যে সিস্টেম, অর্থাৎ সবকিছু থেকে দূরে অবস্থিত, এরকম কিছু আর কি। তার মানে কি? এটা এমন একটা সিস্টেম যে সিস্টেম তার সারাউন্ডিংস এর সাথে এনার্জি ট্রান্সফার করতে পারবে না, বা তার আশেপাশে এমন কেউ থাকবে না যেটার সাথে সে এনার্জি ট্রান্সফার করতে পারে। তাহলে বলছে ইফ দেয়ার ইজ নো ইন্টারচেঞ্জ অফ এনার্জি অর ম্যাটার বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস, দেন দ্য সিস্টেম ইজ কল্ড আইসোলেটেড সিস্টেম।
তাহলে এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয় তাহলে সেটাকে আমরা তখন বলবো হচ্ছে আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে। তো এই আইসোলেটেড সিস্টেম খুব ন্যাচারালি এটা হচ্ছে তোমার অটোমেটিক না, এরকম সিস্টেম থাকে না। এটা আমাদেরকে কি করতে হয়, স্পেশাল প্রয়োজন হলে আমাদেরকে আইসোলেটেড সিস্টেম বানায় নিতে হয়, ঠিক আছে। প্রয়োজন বোধে এটাকে আমাদেরকে ক্রিয়েট করতে হয়, সৃষ্টি করতে হয়। এরপর আসো ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম বলছে যে ইফ নো এনার্জি or matter crosses the boundary then the system is said to be closed system. তাহলে এই আইসোলেটেড সিস্টেম আর ক্লোজ সিস্টেমের মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে। আইসোলেটেড সিস্টেমের কি ঘটনা, যে এর চারিদিকে এমন কিছু থাকে না যেটার সাথে সে কি করতে পারে, এনার্জি ট্রান্সফার করতে পারে। আর ক্লোজ সিস্টেম হচ্ছে যে তোমার এটার বাউন্ডারিটা এত স্ট্রং যে সে ভিতর থেকে এনার্জি বা বাইরে থেকে ভিতরে এনার্জি ট্রান্সফারই করতে পারে না। অর্থাৎ তার মধ্যে এনার্জি ট্রান্সফার করার ইচ্ছা থাকা সত্ত্বেও এনার্জি ট্রান্সফার করতে পারে না, ডিউ টু স্ট্রং বাউন্ডারি। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইসোলেটেড সিস্টেম অ্যান্ড ক্লোজ সিস্টেম। আর ওপেন সিস্টেম বলতে আমরা বুঝতেছি একদম ন্যাচারাল যে সিস্টেম, দ্যাট ইজ যেখানে এনার্জি ট্রান্সফার করা যায় বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস, সেটা হচ্ছে আমাদের ওপেন সিস্টেম, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়াস টাইপস অফ থার্মোডাইনামিক্স সিস্টেম। এখন আসো আমরা কিছু থার্মোডাইনামিক প্রসেস পড়ি আর কি, থার্মোডাইনামিক প্রসেস। তো আমরা বলছি যে থার্মোডাইনামিক প্রসেস ইজ the energetic development of a thermodynamic system proceeding from an initial state to final state। অর্থাৎ এখানে স্টেট মাস্ট বি চেঞ্জ, এটা স্টেট কি হবে, চেঞ্জ হবে, এক স্টেট থেকে আরেক স্টেটে রূপান্তর হবে, এবং সেইটাকে একটাকে আমরা ইনিশিয়াল স্টেট এবং একটাকে আমরা ফাইনাল স্টেট বলবো বা বলি। এখন এই ধরনের ঘটনা কয়েকটা বিশেষ বিশেষ কন্ডিশনে ঘটতে পারে। একটাকে আমরা বলছি আইসোকোরিক প্রসেস, ঠিক আছে, যেটাকে আমরা বলছি যে এখানে কি থাকবে, তোমার ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, ভলিউম ইজ কনস্ট্যান্ট। আরেকটাকে আমরা বলছি আইসোবারিক প্রসেস, সেখানে আমরা বলছি প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, প্রেসার ইজ কনস্ট্যান্ট, বাকি সবকিছু চেঞ্জ হতে পারে। আরেকটা হচ্ছে আমরা বলছি আইসোথার্মাল প্রসেস, এখানে আমরা বলছি যে টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। অ্যান্ড ফাইনালি আমরা বলছি অ্যাডিয়াবেটিক প্রসেস, এখানে আমরা বলছি যে তোমার হিট ইজ কনস্ট্যান্ট। তাহলে আমরা এই জিনিসগুলো একটু ডিসক্রাইব করি আস্তে আস্তে। নো ফ্লো অফ হিট ইজ পসিবল অ্যাক্রস দ্য বাউন্ডারি। অ্যাডিয়াবেটিক প্রসেস বেসিক্যালি ক্লোজ সিস্টেমে হয়, ঠিক আছে। তাহলে আমরা জানি যে তোমার থার্মোডাইনামিক সিস্টেমের প্যারামিটার হচ্ছে পিভিটি, প্রেসার ভলিউম এন্ড টেম্পারেচার, ঠিক আছে। তো আমরা যদি পিভি গ্রাফ আঁকি তাহলে আমাদের এই সিস্টেমগুলোকে আমরা ডিসক্রাইব করতে পারি, ঠিক আছে। আমরা ডাইরেক্ট কিছু গ্রাফে যাই, তাহলে আমরা হয়তো আরো ভালো করে দেখতে পাবো। আচ্ছা, তাহলে আমরা দেখাচ্ছি এখন আইসোকোরিক প্রসেস, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা গ্রাফকে ইলাবোরেট করি, মনে করো সাপোজ এটা। তাহলে আমরা দেখছি যে আমাদের যে পি ভার্সেস ভি যে গ্রাফ, সেখানে আমাদের এ কে আমরা বলছি ইনিশিয়াল স্টেট এবং বি কে আমরা বলছি হচ্ছে ফাইনাল স্টেট, ঠিক আছে। তো এই এ এবং বি এ বরাবর কি হয়েছে, তোমার ভলিউমটা থাকছে কনস্ট্যান্ট,
যদিও প্রেসার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এ পজিশনে প্রেসারের মান অনেক কম, অন দ্য আদার হ্যান্ড বি পজিশনে প্রেসারের মান অনেক বেশি। তাহলে এটাকে আমরা এই ধরনের যদি চেঞ্জ হয়, অর্থাৎ একটা কনস্ট্যান্ট ভলিউমের জন্য যদি প্রেসার চেঞ্জ হয়, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলতে পারি আইসোকোরিক সিস্টেম। তাহলে ন্যাচারালি বোঝা যায় যে কনস্ট্যান্ট ভলিউমের জন্য প্রেসার কখন চেঞ্জ হবে, যদি টেম্পারেচার ইনক্রিজ করে, তাই না? টেম্পারেচার ইনক্রিজ করলে প্রেসার বাড়তে থাকবে, যেহেতু অনুপরমাণুগুলোর কি হবে, ছোটাছুটির পরিমাণ অনেক বেড়ে যাবে। এখন আমরা বলতেছি যদি এরকম হয় যে আইসোবারিক প্রসেস, ঠিক আছে, তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে? আমরা বলছি আইসোবারিক প্রসেস, তাহলে আমাদের গ্রাফটা এখন এইরকম হবে, তাই না? অর্থাৎ প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে এ ইনিশিয়াল এবং বি ফাইনাল স্টেটের মধ্যে, কিন্তু ভলিউম চেঞ্জ হয়ে যাবে, ভি এ থেকে ভি বি তে চলে যাচ্ছে আর কি, ঠিক আছে? তাহলে ভলিউম চেঞ্জ হচ্ছে। তাহলে দেয়ারফর আমরা বলতে পারি যে এইখানে কি হচ্ছে, তোমার টেম্পারেচারের সাথে সাথে ভলিউম বাড়তে থাকতেছে, প্রেসারটা কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে এই ধরনের সিস্টেমকে আমরা বলি হচ্ছে আইসোবারিক প্রসেস। এখন আমরা যদি দেখাতে চাই আইসোথার্মাল প্রসেস, তাহলে এটা আমাদের খুব পরিচিত একটা গ্রাফ, ঠিক আছে? আমরা দেখি যে আমাদের গ্রাফটা সচরাচর এরকম হয় যে তোমার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, প্রেসার যখন কম, সরি ভলিউম যখন কম তখন প্রেসার থাকে বেশি, এবং ভলিউম বাড়তে থাকলে প্রেসার ডিক্রিজ করে, কমে যায়, ঠিক আছে? তাহলে আমরা এই যে ইনিশিয়ালি এ পজিশনকে যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রেসার হচ্ছে ম্যাক্সিমাম, এর বরাবর ভলিউম হচ্ছে মিনিমাম। অন দ্য আদার হ্যান্ড বি পজিশনে যদি দেখি, তাহলে আমরা দেখছি এখানে ভলিউম হচ্ছে ম্যাক্সিমাম এবং সেটার এগেনস্টে প্রেসার হচ্ছে মিনিমাম, এরকম। এখন আমরা যদি অ্যাডিয়াবেটিক প্রসেস বলতে চাই, তাহলে আমরা একটা জিনিস দেখব যে সাপোজ এটার মতো আর কি, অথবা এটা 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 ইট ইজ গুড, এটা ভালো, এটা সবগুলো আছে। তবে অ্যাডিয়াবেটিক প্রেসার চেঞ্জ যখন দেখব, তখন আমরা দেখব যে তোমার এই কম্পারেটিভলি অনেক কম ভলিউমের জন্যই প্রেসার অনেক বেশি কমে গেছে। মানে আইসোথার্মালে যত দূর গিয়ে প্রেসারটা যতটুকু কমছে, অ্যাডিয়াবেটিকে তার চাইতে আগেই আরো বেশি প্রেসার কমে গেছে। কেন? এটা কেন হয়? চিন্তা করে দেখো যে আমরা যখন আইসোথার্মাল বলছি, দ্যাট ইজ টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে ভলিউম যখন বাড়াচ্ছি, তাহলে অণুগুলো ভিতরে চলাফেরা করার জন্য আরেকটু বেশি স্পেস পাচ্ছে, তার মানে তাদের মধ্যে কলিশন কম হচ্ছে, সংঘর্ষ কম হচ্ছে। তো সংঘর্ষ যেহেতু কম হচ্ছে, সেহেতু প্রেসার কমবে, স্বাভাবিক ঘটনা। কিন্তু বাইরে থেকে কিছু হিট এসে এটা টেম্পারেচার ব্যালেন্স করে রাখছে অলওয়েজ, অর্থাৎ টেম্পারেচারকে ফল করতে দিচ্ছে না। তাহলে যেহেতু টেম্পারেচার ফল করতেছে না, সেহেতু অণুগুলো একটু কম গতিতে ছোটাছুটি করলেও প্রেসার কিন্তু একটু আস্তে আস্তে কমবে। অন দ্য আদার হ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেস যদি বলি, তাহলে সেখানে কি হচ্ছে, বড় ভলিউম করার সাথে সাথে প্রেসার অনেক বেশি কমে যাচ্ছে, কারণ সেখানে বাইরে থেকে কোনো এনার্জি আসতেছে না তাদেরকে উত্তেজনা সৃষ্টি করার জন্য। তাহলে নিজের এনার্জি দিয়ে চলতে হচ্ছে, যেহেতু আয়তন বেশি হয়ে যাচ্ছে, সেহেতু অণুগুলোর জন্য বেশি হিউজ স্পেস হয়ে যাচ্ছে, প্রেসার কমে যাচ্ছে। সো অ্যাডিয়াবেটিক কার্ভটা আইসোথার্মাল কার্ভের চাইতে অনেক বেশি কি হবে, খাড়া হবে, বা এদের স্লোপটা আরো বেশি ইয়ে হবে, কারণ এটা আরো বেশি দ্রুত নেমে যাবে, সেটা বলছে। তাহলে এই যে গ্রাফ এখন আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা আসলে চারটা জিনিসই দেখতে পাই, আইসোকোরিক, আইসোবারিক, আইসোথার্মাল এন্ড অ্যাডিয়াবেটিক, ঠিক আছে? চারটা জিনিসই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই গ্রাফটা তোমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে বা শিখতে হবে, কারণ দেখা গেল যে আমি তোমাকে পরীক্ষাতে যদি নাও দিই, আমি হয়তো ভাইভাতে তোমাকে জিজ্ঞেস করবো যে আচ্ছা তুমি এই, আমি হয়তো এরকম গ্রাফ এঁকে এরকম নাম দিলাম এ বি সি ডি,
এবং তোমাকে বললাম যে আচ্ছা বলো তো এখানে এই বি গ্রাফটা কি গ্রাফ, এটা দিয়ে কি বোঝায়। সো ডোন্ট গেট কনফিউজ, এটার ব্যাপারে একটু প্রিপারেশন নিবা, ঠিক আছে, যে কোন গ্রাফটা আসলে কোন ধরনের প্রসেসের জন্য হচ্ছে, সেই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকা দরকার। আচ্ছা সরি, তাহলে আমরা আসলে এগুলোর পরে এখন আসি বাকি আমাদের আরো যে প্রসেস গুলো ছিল, হুম, সেগুলোর দিকে। তাহলে আমাদের আরো আরো দুইটা প্রসেস আছে, রিভার্সিবল প্রসেস এন্ড ইরিভার্সিবল প্রসেস। এগুলো আসলে আগের কনসেপ্ট গুলোর মতো নয়, এগুলোর কনসেপ্ট একটু ভিন্ন। রিভার্সিবল প্রসেস মানে আমরা বলতে চাচ্ছি যে এমন একটা প্রসেস যে প্রসেসে সমানভাবে সামনের দিকে এবং পিছনের দিকে দুই দিকে আগানো যায় এবং তাতে মেজর কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। আমরা বলছি যে reversible process can be defined as one whose direction can be reversed by an infinitesimally change in some property of the system, মানে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা পরিবর্তনের মাধ্যমে সেটাকে আবার আগের অবস্থায় নিয়ে চলে আসা যায়, রিভার্স ডিরেকশনে নিয়ে আসা যায়, ঠিক আছে। এটাকে আমরা বলছি রিভার্সিবল প্রসেস আর কি। এবং এই রিভার্সিবল প্রসেস হওয়ার জন্য সিস্টেম এবং সারাউন্ডিংস এর টেম্পারেচারের ডিফারেন্স থাকতে হবে খুবই কম, নগণ্য। আর ইরিভার্সিবল প্রসেস আমরা বলছি যেখানে আসলে পিছনের দিকে যাওয়াই যায় না বা গেলেও অনেক হিউজ পরিমাণ চেঞ্জ হয়ে যায় এবং সেক্ষেত্রে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে একটা উল্লেখযোগ্য পরিমাণ টেম্পারেচার ডিফারেন্স থাকে, ফাইনাইট টেম্পারেচার ডিফারেন্স থাকে সেক্ষেত্রে, ঠিক আছে। আমরা এক্সাম্পল দিলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা যে আসলে আমরা রিভার্সিবল প্রসেস এবং ইরিভার্সিবল প্রসেস বলতে বোঝাচ্ছিটা কি। ধরে নাও আমরা বলতেছি যে তোমার ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, ঠিক আছে, ওয়াটারের ট্রিপল পয়েন্ট যেটা, সেটার কথা স্যার বলছি অর্থাৎ। হ্যাঁ বলো। স্যার অবস্থার পরিবর্তন করলে স্যার স্যার ইয়াটাকে স্যার ওই জিনিসটাকে আবার আগের অবস্থায় আনা যায় এমন না স্যার? হ্যাঁ স্যার শক্তিটাকে আবার আগের অবস্থায় ইয়ে করা যায় স্যার ওইরকম না? এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা হ্যালো আচ্ছা হ্যালো স্যার, এই জিনিসটা কি আরেকবার বুঝে দেওয়া যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আই এম নট স্টিল কমপ্লিটেড ইয়েট, আমি তোমাদের দেখাচ্ছি, খুব ভালো করে দেখাচ্ছি, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এখানে ছবি দেখো, ছবি দেখলে তুমি বুঝতে পারতেছো কি ঘটনা ঘটছে। যেমন মনে করো তোমার উপরের ছবিটাতে দেখছে যে তোমার সাপোজ এগুলো আয়রন বার অথবা গোল্ড বার, যাই হোক, এটা তোমার পুরাই লিকুইড বানাই ফেলছে।
তারপরে আবার চাইলে শক্ত করে আবার আয়রন বার বানাতে পারতেছে, গোল্ড বার বানাইতে পারতেছে। ইট ক্যান বি ট্রান্সফার ইন বোথ ডিরেকশন। তাহলে এটাকে আমরা রিভার্সিবল প্রসেস বলছি। রিভার্সিবল। কিন্তু নিচেরটা বলছে ডিম থেকে মামলেট হইলে মামলেট আর ডিম হবে না, ঠিক আছে? মানে আর কোন সিস্টেমেই তুমি মামলেট থেকে আর ডিম পরিণত করতে পারবা না। দ্যাট ইজ এটা ইরিভার্সিবল, অর্থাৎ এটা পিছনের দিকে যাওয়া যাচ্ছে না। মানে সহজ এক্সাম্পল দিয়ে বুঝাইছে আর কি, এটা যাতে আরো খুব ইজিলি বোঝানো যায়। সো এটা আমার পছন্দ হলো। তাহলে আশা করি এখন তুমি বুঝতে পারতেছো যে আমি কি বলতে চাচ্ছি। জি স্যার, বুঝছি স্যার, ধন্যবাদ স্যার। হুম, আচ্ছা। আরো অনেক এক্সাম্পল আছে। শোনো, গুগল হচ্ছে, আমাদের এক স্যার বলতো যে আধুনিক যুগে গুগল হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড। তুমি সবকিছু কোনো কিছু মুখের কথা বিশ্বাস না করে জাস্টিফাই করবা আগে যে স্যার জি স্যার। স্যার ইউটিউব সহ স্যার। হ্যাঁ। স্যার ইউটিউবও স্যার, ইউটিউবে সবকিছু পাওয়া যায় স্যার। হুম, ওই হইলো ঘুরে ফিরে একই কথা, গুগল ইউটিউব মানে ইন্টারনেট মূল কথা। তাহলে কি জুনায়েদ কি বলতে এসে চলে গেল, কি বক্তব্য তোমার? গুগল ছাড়া তো স্যার অনেক কিছু আছে, টিম ভিউয়ার আছে, বিমো আছে স্যার। এগুলো আবার কি? এগুলো তো জানি না। গুগলের মতো আর কি স্যার। স্যার এগুলো খুব ভালো মতো জানে স্যার। এটা কি সার্চ সার্চ ইঞ্জিনের ইঞ্জিন। কথা বলছো? জি স্যার, ও জি আচ্ছা, স্যার। সার্চ ইঞ্জিন তো অনেকই থাকতে পারে, সেটা তো ভিন্ন কথা। কিন্তু কোনোটা গুগলের মতো না। আচ্ছা, আমরা এখন থার্মোডাইনামিক্স এর ল নিয়ে পড়বো। সো দেয়ার আর 3 লস অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে? যদিও এখানে আসলে আমরা ফার্স্ট ল থেকে শুরু করছি। থার্মোডাইনামিক্স এর যে প্রথম ল সেটাকে আমরা বলি হচ্ছে জিরোথ ল, ঠিক আছে? শূন্যতম সূত্র। সো আমাদের 3টা সূত্র আছে থার্মোডাইনামিক্স এর, জিরোথ ল, ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল। তাহলে তোমার প্রথমত এটা জানতে হবে যে থার্মোডাইনামিক্স এর সূত্র 3টা, এখানে 2টা আছে মানে 2টা না। এবং তোমাকে যদি আমি মনে করো ভাইভাতে জিজ্ঞেস করলাম যে আচ্ছা বলো তো দেখি থার্মোডাইনামিক্স এর সূত্রগুলোর নাম কি কি, তুমি বললো স্যার ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা ল। তাহলেও কিন্তু ভুল আর কি, ঠিক আছে? নাম যেভাবে সেভাবে বলতে হবে। তো থার্মোডাইনামিক্স এর যেটা শূন্যতম সূত্র বা জিরোথ ল, সেটা আসলে খুব ইজিয়ার, এই জন্য এখানে আসলে এটা লেখা হয়নি। তবে আমরা যদি সেটা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে আসলে যদি এরকম যে ইফ object A and B are separately in thermal equilibrium with C, then A and B are in thermal equilibrium with each other. প্রথম কথা হলো আসলে যে থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে আমরা বুঝতেছিটা কি? থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে আমরা বলছি যে তাদের টেম্পারেচার সেম কি, তাদের সমতাপীয়। সমতাপীয় আর কি, ঠিক আছে? তাইলে আমরা বলছি যদি এ এবং বি যদি দুইটা সিস্টেম হয় এবং তারা আলাদা আলাদা ভাবে যদি সি এর সাথে কি হয়, সমতাপমাত্রায় থাকে, তাহলে অবশ্যই এ এবং বি নিজেদের মধ্যেও সমতাপমাত্রায় আছে। এটাই থার্মাল ইকুইলিব্রিয়াম। এখানে দেখো খুব সুন্দর ডায়াগ্রাম দিয়ে বুঝাইছে যে তোমার ওই যে আকাশি কালারটাকে বুঝছে এ এবং হলুদটাকে বলছে সি। তো এ সি একই তাপমাত্রায় আছে, আবার বি সি একই তাপমাত্রায় আছে, সবুজটা বি। সেক্ষেত্রে বলছে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে ওই এ এবং বিটাও একই তাপমাত্রায় থাকবে, যেটা আমরা আসলে ওই থার্ড ফিগারটাতে বলতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেটা আসলে খুব ইজিয়ার। স্যার এটার কোনো ইকুয়েশন আছে স্যার? না, এটার ইকুয়েশন নাই, এটার অ্যাপ্লিকেশনও তেমন নাই, এটা জাস্ট আমাদের একটা কনসেপ্ট। কিন্তু আমাদের ইকুয়েশন যেখান থেকে আছে ওইখান থেকেই আমরা আসলে বেশি ডেভেলপ করছি। সো আমরা আজকে অল অ্যাবাউট আবার এটাতে আসলাম কেন, আমরা আজকে অল অ্যাবাউট ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আর কি, থার্মোডাইনামিক্স এর সব ফার্স্ট লর ব্যাপারে ইন ডিটেলস জানবো। তো প্রথমে আসলে স্টেটমেন্ট, আসলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলতে চাচ্ছে। তো বলছে যে when heat is supplied to any system, then a part of heat helps to increase the
ইন্টারনাল এনার্জি, আমি এটা মুছে ফেলি উপরেরটা। আচ্ছা, সো হিট ইজ সাপ্লাইড টু এনি সিস্টেম। যদি একটা সিস্টেমে আমরা হিট সাপ্লাই করি, তাহলে এই হিটের একটা অংশ, পার্ট অফ দ্য হিট হেল্পস টু ইনক্রিজ দ্য ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করার জন্য কাজ করবে একটা অংশ। আর একটা অংশ, রিমেইনিং পার্ট, কি করবে, ইজ used by the system to do external work on the environment। তাহলে সেটা কিছু এক্সটার্নাল ওয়ার্ক করবে, বাহ্যিক কাজ করবে, যেটা আসলে আমরা পরিবেশ থেকে বা এনভায়রনমেন্ট থেকে আর কি সেটাকে আমরা দেখতে পারবো, উপলব্ধি করতে পারবো। ঠিক আছে, সেটা আমরা একটা এক্সাম্পল দিই। সবকিছু আসলে এক্সাম্পল দিয়ে বোঝানো সহজ। আমরা ধরে নিই যে আমাদের হচ্ছে তোমার একটা তাওয়াতে আমরা রুটি বানাচ্ছি, পরোটা বানাচ্ছি, যাই হোক। তাইলে বেসিক্যালি কিন্তু হিট এখানে 3 ভাগে বিভক্ত, কিন্তু যদিও আমরা 2 ভাগ ক্যালকুলেট করতে পারি, এই জন্য 2 ভাগ নিয়ে কনসিডার করতেছি। আই মিন যে মনে করো তুমি চুলা থেকে আগুন জ্বালায়ে তাওয়াটাকে হিট করতেছো, তাহলে এখানে এনার্জি 3 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। প্রথম অংশ ইউজ হচ্ছে যে তোমার পরিবেশটা গরম করে দিচ্ছে, আশেপাশে তোমার নিজেরও গরম লাগছে, যেটাকে তুমি এনার্জি লস বলো। এই এনার্জিটা তুমি কাজে রূপান্তর করতে পারতেছো না, সো এটা আমরা এখানে ক্যালকুলেশনে রাখি নাই। আমরা অন্য 2টা জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে অন্য 2টা জিনিস কি, যেমন প্রথমত হলো তাওয়াটা নিজে গরম হবে। অর্থাৎ তাওয়ার যে পার্টিকেলস, ঠিক আছে, সেসব পার্টিকেলসের ভাইব্রেশন বৃদ্ধি পাবে, টেম্পারেচার ইনক্রিজ করবে, দ্যাট ইজ তাওয়াটা নিজে কি হবে, হিটেড হবে। এটা হলো ফার্স্ট কাজ। অ্যান্ড সেকেন্ড কাজ হলো তাওয়াটা হিটেড হওয়ার পরে সে তোমাকে কি করবে, রুটি বা পরোটা বানাই দিবে, সেকে দিবে। তাহলে এটা হচ্ছে তোমার এক্সটার্নাল ওয়ার্ক, বাইরে থেকে যেটা দেখতেছো। তাহলে মূলত ওই সাপ্লাই হিটটা তোমার মূলত এখানে দেখা যাচ্ছে 2 ভাগে বিভক্ত হচ্ছে। একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করছে সিস্টেমের, এখানে সিস্টেমটা হচ্ছে তাওয়া, যেটা সেটাই হচ্ছে তোমার সিস্টেম। আর এক্সটার্নাল ওয়ার্ক হচ্ছে তোমার যে রুটি বানানো যে ব্যাপারটা, এটা হচ্ছে তোমার এক্সটার্নাল ওয়ার্ক। সো এখানে এই 2 ভাবে হিট ইউজ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে সাপ্লাইড হিটকে যদি আমরা মনে করো কিউ বলি, সাপ্লাইড হিট পরিমাণকে, কোয়ান্টিটি অফ হিট, সেটাকে আমরা যদি মনে করি কিউ বলি, এবং ইন্টারনাল এনার্জি চেঞ্জ যেটা, সেটাকে যদি আমরা মনে করো ডেল্টা ইউ বলি, যেহেতু আসলে এনার্জি চেঞ্জ, ইন্টারনাল এনার্জি ইনিশিয়ালি মনে করি 1 ছিল, ফাইনাল 1 হলো, সেটার পরিবর্তনটাকে যদি ডেল্টা ইউ বলি, এবং বাহ্যিক কাজ যেটা সেটাকে ডাব্লিউ বলি, তাহলে আমাদের কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। এটাই হলো আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এখানে বলছে দেখো যে ইউ1 যদি হয় আমাদের ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি, অর্থাৎ তাপ দেওয়ার আগে, এবং ইউ2 যদি হয় আমার ফাইনাল ইন্টারনাল এনার্জি, তাপ দেওয়ার পরে, তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডেল ইউ সমান আমরা বলছি ইউ2 মাইনাস ইউ1। এবং সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আসতেছে এটা, যে কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। এখন এটা যদি আমরা খুব স্মল চেঞ্জের জন্য ইকুয়েশনটা লিখতে চাই, ফর ইনফাইনিটেসিমাল রিভার্সিবল প্রসেস, খুব ক্ষুদ্র চেঞ্জের জন্য, তাহলে আমরা বলতে তখন আসলে এটাকে ডিফারেন্সিয়েশন দিয়ে লিখতে পারি, এবং সেক্ষেত্রে আমরা বলছি যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এখন এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেটা, সেটার আমাদের কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন আমরা পড়বো, এবং সেটার জন্য আমাদের কিছু ডেফিনিশন শেখা লাগতেছে। প্রথমে আমরা বলছি যে মোলার স্পেসিফিক হিট। তাহলে আমরা বলছি যে যে পরিমাণ হিট দরকার হয়, দ্য অ্যামাউন্ট অফ হিট নিডেড, কি করতে, ইনক্রিজ দ্য টেম্পারেচার 1 কেলভিন অফ 1 মোল গ্যাস। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের দরকার হয়, সেটাকে আমরা বলছি মোলার স্পেসিফিক হিট। তো এক্সপ্রেশন আমরা বলছি সি ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই এম ডেল টি, যেখানে এম হচ্ছে মোলের পরিমাণ বা গ্যাসের ভর, ডেল্টা টি হচ্ছে তাপমাত্রার ডিফারেন্স, এবং ডেল কিউ হচ্ছে হিট সাপ্লাইড, যে পরিমাণ হিট আমরা সাপ্লাই করছি। তাহলে সি ইজ ইকুয়াল টু ডেল কিউ বা ডি কিউ বাই এম ডেল টি। আমরা ডেল কিউ বা ডি কিউ 2 ভাবে লিখতে পারি, একটাকে আমরা বলি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, একটাকে বলি আমরা কমপ্লিট ডিফারেন্সিয়েশন। এটা ভিন্ন জিনিস, বাট মাথায় রাখো।
যে there is something like that is as partial and complete differentiation. সো আমরা আসলে এই জিনিসগুলো এখানে ডিটেলস বলতেছি না, বাট আমরা যে কোনো ভাবে লিখতে পারি। এখন এই যে মোলার স্পেসিফিক হিট তার দুইটা কন্ডিশনে মেনটেন করে হতে পারে। একটা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, মানে একই ঘটনা ঘটবে কিন্তু প্রেসারটা থাকবে কনস্ট্যান্ট। অর্থাৎ এট কনস্ট্যান্ট প্রেসার যে পরিমাণ হিট লাগবে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করার জন্য 1 মোল গ্যাসের, সেটাকে আমরা বলছি সিপি, মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। সিপি ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই এম ডেল টি। কন্ডিশন হচ্ছে কি, এখানে প্রেসার থাকবে শুধু কনস্ট্যান্ট, এবং মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম যেটা, সেটাতে আমরা বলছি ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে এবং ঘটনা একই ঘটবে। অর্থাৎ যে পরিমাণ তাপ দিয়ে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হবে সেটাকে আমরা বলছি সিভি। ঠিক আছে, তাইলে এই হলো সিপি এবং সিভির এক্সপ্রেশন। তাহলে আমরা এখানে তিনটা ডেফিনেশন শিখছি, মোলার স্পেসিফিক হিট, মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার এন্ড মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, তিনটা ডেফিনেশন। ঠিক আছে, এখন দেখো শুধু স্পেসিফিক হিটের ডেফিনেশনও কিন্তু এখান থেকে আমরা দিতে পারি, আপেক্ষিক তাপ, তাই না, স্পেসিফিক হিট। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমাদের সাথে অ্যামাউন্টটা নির্দিষ্ট করে দিব না, অর্থাৎ আমরা বলবো যে কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের দরকার হয়, বা যে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয়, সেটাকে আমরা বলছি স্পেসিফিক হিট। আর আমরা মোলের জন্য হলে তখন মোলার স্পেসিফিক হিট বলি আর কি, এই আর কি পার্থক্য, আর কিছুই না। বেসিক্যালি আমরা এটা ডিফাইন করলাম কারণ আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইউজ করে সিপি এবং সিভির মধ্যে একটা রিলেশন দাঁড় করাবো, যেটা আমরা অনেক আগে থেকে জানি। তো আসো আমরা এই রিলেশনটা একটু দেখি। তাহলে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে জানি dq is equal to du plus dw, এটা আমরা জানি। এখন দেখো এই w is equal to আবার pdv আমরা লিখতে পারি, সেটা কিভাবে? আমরা বলছি যে w is equal to fs is equal to, আমরা বলতেছি f is equal to, আমরা বলতে পারি যে তোমার এফ pa, সো আমরা বলতেছি মনে করো যে PAS, এ ছিল এরিয়া আর এস ছিল হচ্ছে ডিসটেন্স, সো এরিয়া ইনটু ডিসটেন্স মানে ভলিউম, ভলিউম। তো আমরা বলছি PV। W is equal to আমরা বলছি PV। এখন আসো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, সো আমরা লিখছি যে DW is equal to, আমরা এরকম লিখতে পারি যে PDV প্লাস VDP। এখন দেখো আমরা যেহেতু বলছিলাম যে কনস্ট্যান্ট প্রেসারে আমরা এটা ক্যালকুলেট করছি ইনিশিয়ালটা, তাহলে প্রেসার যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিপির মান হবে 0, তাহলে বেসিক্যালি এটাই 0। সো এট কনস্ট্যান্ট প্রেসার DW is equal to PDV, তাহলে আমরা এখান থেকে DW এর পরিবর্তে লিখলাম PDV। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশন দাঁড়ালো dq is equal to du plus PDV। এখন এই আমরা এই আলাদা আলাদা ভাবে dq du এবং PDV এর মান নির্ণয় করব এবং সেটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিব, তাহলেই আমাদের এক্সপ্রেশনটা চলে আসবে। তাহলে প্রথমে আসো সিভি আমরা সিভি কে চেঞ্জ করি, আমরা বলছি যে সিভি ইজ ইকুয়াল টু dq বাই m del t। ঠিক আছে, dq বাই m del t। এখন আমরা যদি মনে করো যে টেম্পারেচারের কথা ইগনোর করি, ঠিক আছে, আমরা বলতে পারি যে যে কোনো বস্তুর একটা 1 মোল গ্যাসের তাপ, 1 মোল গ্যাসের ইন্টারনাল এনার্জি যদি dq পরিমাণ বৃদ্ধি পায়, ইন্টারনাল এনার্জি dq পরিমাণ বৃদ্ধি পায়, হ্যাঁ, তাহলে এটা dq বাই m, এটাকে আমরা বলতে পারি হচ্ছে du, ইন্টারনাল এনার্জি চেঞ্জ বা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তাহলে এই যে ইকুয়েশন dq বাই m যদি আমরা du বলি, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এরকম লিখতে পারবো তখন যে cv is equal to du বাই dt, এরকম আমরা বলতে পারতেছি। ঠিক আছে, যেহেতু আমরা বলছি যে dq বাই m is equal to du, তাহলে সেক্ষেত্রে cv is equal to du বাই dt, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে du is equal to cv dt। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সপ্রেশন পাইলাম যে du is equal to cv dt ফর কনস্ট্যান্ট ভলিউম। এখন আসলে আমরা dq নির্ণয় করি, তো আমরা cp is equal to দেখছি যে dq বাই m dt, তাহলে আমরা যদি মনে করি যে m is equal to 1,
যদি আমরা মনে করি m is equal to 1, এই যে 1 মোল গ্যাস, তাহলে m is equal to মনে করলাম আমরা 1। সো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে Cp is equal to dq by dt, m এর মান 1 বসাইলে, তাহলে ওইখান থেকে আমরা dq is equal to লিখতে পারি Cp dt। তাহলে আমাদের এক্সপ্রেশন ছিল dq du, দুইটা মান বের করে ফেলছি আমরা, dq মান বের করছি এবং du এর মান বের করছি। এখন আমরা চাচ্ছি pdv এর মান বের করতে, তাহলে আমরা ফর্মুলা জানি যে pv is equal to nRT, pv is equal to nRT। এখন এগেইন যদি n is equal to 1 মোল হয় তাহলে আমরা বলতে পারি যে pv is equal to RT, n এর মান 1 বসাইলে আমরা বলতে পারি pv is equal to simply RT, ঠিক আছে না? RT। এখন এই যে ইকুয়েশন, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি উইথ রেসপেক্ট টু টি, টি দিয়ে ডিফারেন্সিয়েশন করি, pv is equal to RT করি ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা p দিয়ে যদি ডিফারেন্সিয়েশন, t দিয়ে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো p dv by dt প্লাস v dp by dt, তাই না? এরকম পাবো, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এরকম যে r dt by dt, এখন dt by dt তো 1, সো এটা নিয়ে আর কিছু বলার নাই, প্লাস t dr by dt, এরকম আমরা লিখতে পারি dr by dt। এখন এই যে এক্সপ্রেশন, এখানে দেখো যে r হচ্ছে কি ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সো এই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, সো এটা 0। আর প্রেসার আমরা বলছি কনস্ট্যান্ট প্রেসারের জন্য ক্যালকুলেট করতে চাচ্ছি আমরা এই ক্যালকুলেশনটা, তাহলে এটাও 0 dv by dt। তাহলে বেসিক্যালি আমরা পাচ্ছি p dv by dt is equal to r ফর কনস্ট্যান্ট প্রেসার। তাহলে আমরা যদি সাজায় লিখি তাহলে আমরা বলছি যে p dv is equal to r dt, তাহলে আমরা তিনটা মানই পেয়ে গেলাম, অর্থাৎ p dv এর মান পাইলাম, dq এর মান পাইলাম এবং du এর মান পাইলাম। তাহলে এই তিনটা মান যদি আমরা ইকুয়েশন 1 এ বসাই তাহলে আমরা এই dq এর পরিবর্তে পাইছি cp dt, du এর পরিবর্তে পাইছি cv dt এবং pdv এর পরিবর্তে পাইছি r dt। এই মানগুলো আমরা বসাই দিলাম। এখন দেখো সব জায়গায় dt 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 আছে, তাই না? সেগুলো যদি আমরা বাদ দিই তাহলে আমরা হচ্ছে cp is equal to cv plus r, that is cp minus cv is equal to r, so this is our required expression, ঠিক আছে? এটা আমাদের রিলেশন বিটুইন সিপি এন্ড সিভি যেটা আমরা ডেভেলপ করতেছি হচ্ছে। এটা এক্সামে কিভাবে আসবে স্যার কোশ্চেনটা? আসলে অফলাইনে হলে আমরা ডেরিভেশনে দিয়ে দিই যে ডিরাইভ সিপি মাইনাস সিপি ইজ ইকুয়াল টু আর। যেহেতু অনলাইন সেহেতু ন্যাচারালি তোমরা একবার এক্সাম দিয়ে বুঝছো যে একদম সব জিনিস তো আর আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি না। সো আমরা বেসিক্যালি এগুলোর কিছু অ্যাপ্লিকেশন দিতে পারি তোমাদের, অথবা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিব, আমি এগুলো নিয়ে ডিসকাস করব, সমস্যা নাই। তবে একদম ডাইরেক্ট ডেরিভেশন মানে থিওরির জন্য কি, মানে যদি হ্যাঁ, থিওরি আসে তাহলে এটা কিভাবে আসতে পারে, এটা কি যদি থিওরি আসে, ইনকেস যদি আর কোনো কোশ্চেন না পাই, যদি মনে করি যে এটাকেই আমাকে থিওরি করে দিতে হবে কোশ্চেন আকারে, তাহলে তুমি এটাই লিখবা, ডিটেলস ক্যালকুলেশন সহ লিখবা, আমি যা যা দেখাইলাম সেগুলো সহ ইনক্লুড করে এটাকে ডিরাইভ করে দিবা, ঠিক আছে? আর কি বলবো, তাহলে আরেকটা রিলেশন আছে pv টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাও এখানে করা আছে, আমি এটার বুঝাই দিব না তোমাদের, এটা তোমরা নিজে করবা, যেহেতু এখানে আসলে যা যা দরকার, যেমন এই যে dw ইজ ইকুয়াল টু pdv কিভাবে হলো সেটা বললাম, হ্যাঁ, এই যে du ইজ ইকুয়াল টু cvdt কিভাবে হচ্ছে সেটা বলছি। সো এগুলা তোমরা নিজেরাই একটু ডিরাইভ করে আমার এটা হোমওয়ার্ক আকারে জমা দিবা, অর্থাৎ এই সেকেন্ড রিলেশন যেটা pv টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিলাম, যদিও তোমরা এক্সামের অ্যাসাইনমেন্ট স্যার না, অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক আলাদা জিনিস, ঠিক আছে? সো এটা হচ্ছে হোমওয়ার্ক, তোমরা এক্সামের পরেও জমা দিতে পারো, এখন এগুলো না করে এক্সামের পরেও জমা দিতে পারো, চাইলে এক্সাম দিয়ে নাও। সো এই আর কি, আমি আজকে আর লেকচার দীর্ঘ করব না, কারণ হচ্ছে যে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর সাথে আরো অনেক কিছু রিলেটেড আছে। তোমাদের পরীক্ষার আগে আমি নতুন করে বেশি প্রেসার দিতে যাচ্ছি না, পরীক্ষাটা ঠিকঠাক দাও, সেটাই আমার এক্সপেকটেশন।